ওকে। দেন আজকে হচ্ছে আমাদের থার্ড টপিক, যেটা এটা হচ্ছে বয়লারের উপরে। So, আজকে হচ্ছে আমরা বয়লার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে বয়লারটা কি। হোয়াট ইজ বয়লার? বয়লার হচ্ছে মূলত বয়েল করা। বয়েল করা মানে কি? ফুটানো। তো বয়লার হচ্ছে যেটা ফুটায়, মানে পানি ফুটায়। তাহলে বয়লার হচ্ছে মূলত একটা চেম্বার বা একটা ভেসেল, যেটার ভিতরে আমরা পানি দিয়ে পানিটাকে আমরা কোনোভাবে এক্সটার্নাল কোনো সোর্স বা এক্সটার্নাল কোনো হিট দিয়ে এটাকে আমরা পানিটাকে গরম করব, ফুটাবো। তাহলে এটাই হচ্ছে বয়লার। তাহলে বয়লার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে মূলত হিট এক্সচেঞ্জ করে এটার ভিতরে যে পানি থাকে ওই পানিটাকে স্টিমে কনভার্ট করে। তো এরকম একটা ডিভাইসকে আমরা বলতেছি বয়লার। সেই হিসেবে একটা বয়লার হতে হলে আমাদের কি কি লাগে, সেটা হচ্ছে একটা ভালো বয়লার। মানে আমরা তো ভাতের একটা পাতিলে পানি নিয়ে এটাকেও ফুটাইতে পারি, কিন্তু ওইটাকে তো আমরা নর্মালি বয়লার বলি না। আলটিমেটলি ওইটাও পানিকে বয়ল করতেছে, কিন্তু ওইটাকে তো আমরা বয়লার বলি না। সেক্ষেত্রে একটা ভালো বয়লার হতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? যেমন সে হচ্ছে জেনারেট ম্যাক্সিমাম স্টিম। সে যাতে ম্যাক্সিমাম স্টিম জেনারেট করতে পারে এমন ভাবে ওই জিনিসটা ডিজাইন করা থাকবে। লাইট ইন ওয়েট, এটা হালকা হতে হবে। and not occupy large space, এটা খুব বেশি জায়গা নিয়ে ও- জায়গা নিবে না। মানে যতটা সম্ভব কম্প্যাক্ট হতে হবে, ছোট সাইজের হতে হবে। কিন্তু ছোট সাইজ হলো এটা ক্যাপাসিটি বা এটার যে আমরা যে পরিমাণ ইফিসিয়েন্সি চাচ্ছি, পারফরমেন্স চাচ্ছি, এটা যাতে যথেষ্ট পরিমাণ পাই কম জায়গা নেওয়া সত্ত্বেও, এরকম হতে হবে। মানে এটা যতটা সম্ভব ওয়েট কম রাখা যায় এবং যতটা কম জায়গায় খরচ করে, এটাই ভালো। প্রপার সেফটি রেগুলেশন, মানে এই বয়লারটা, ইন্ডাস্ট্রিয়াল বয়লার যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো প্রপার সেফটি রেগুলেশন যাতে মেনটেন করে। বয়লারটা কিন্তু খুবই সেনসিটিভ একটা জিনিস। এটা বিস্ফোরণ হলে কোনোভাবে যদি ফেটে যায় বা বিস্ফোরণ হয়, এটা কিন্তু পুরো ক্যাটাস্ট্রফি হয়ে যাবে। মানে নর্মালি কোথাও ফায়ার হলে বা হচ্ছে নর্মালি আমাদের ইন্ডাস্ট্রিতে কি ধরনের অ্যাক্সিডেন্ট হয়, মানুষ উপর থেকে পড়ে যায়, কেমিক্যাল স্প্লিট হয়, বা হচ্ছে হাসার খেয়ে পড়ে যায়, উম, বা হচ্ছে ধরেন হট ওয়ার্ক করতে গিয়ে বার্ন হয়। কিন্তু বয়লার বিস্ফোরণ হলে সেখানে একজন দুইজন আহত হবে বা মারা যাবে এমন না, পুরো ইন্ডাস্ট্রিতে যত মানুষ আছে সবাই মারা যেতে পারে এবং পুরো একটা ক্যাটাস্ট্রফিক্যাল ইভেন্ট ঘটতে পারে। তো এই জন্য হচ্ছে এটা প্রপার সেফটি রেগুলেশন মেনটেন করতে হয়। এই জন্য বাংলাদেশে বয়লার অধিদপ্তর নামে একটা অধিদপ্তরই আছে আলাদা। ওদের কাজ শুধুমাত্র বয়লার নিয়ে কাজ করা। বয়লার যে সেফটি ইন্সপেকশন, এটার জন্য আলাদা লাইসেন্স লাগে, বয়লার অধিদপ্তর থেকে সার্টিফিকেশন লাগে। এটার অনেক ধরনের টেস্টিং আছে। এটার যে ওয়েল্ডিং করা হয়, ওয়েল্ডিং টেস্ট করতে হয়, এটা থিকনেস টেস্ট করতে হয়, এটা নিয়মিত মনিটরিং করতে হয়, মেনটেনেন্স ইন্সপেকশন করতে হয়। তো এই রেগুলেশন গুলো, এবারে এটা যে ডিজাইন করা হয় বা বানানো হয়, এখানে অনেক ধরনের সেফটি রেগুলেশন মেনটেন করতে হয় বা অনেক ধরনের সেফটি ডিভাইস আমাদের লাগে। তো এই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো। নর্মাল একটা প্রেসার কুকারও কিন্তু আপনার সেফটি ভালভ থাকে। ভিতরে বেশি প্রেসার হয়ে গেলে প্রেসারটা বের হয়ে যায়, রিলিজ হয়ে যায়। তো সেখানে বয়লার তো আরো বেশি বিপজ্জনক। চিপার ইন কস্ট, এটা তুলনামূলক কম দামে, কম দামি হতে হবে তুলনামূলক। এমনিতে বয়লার অনেক এক্সপেন্সিভ, কিন্তু কম্পারেটিভলি এটা যাতে সস্তা হয়, কারণ এটা আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করব। ইজি কোপ আপ উইথ ফ্লাকচুয়েটিং ডিমান্ড অফ রিকোয়ারমেন্ট, মানে আমাদের যে ডিমান্ড এবং রিকোয়ারমেন্ট, এটা বিভিন্ন সময় ফ্লাকচুয়েট হয়। মানে মাঝে মধ্যে আমাদের বিদ্যুৎ কম লাগবে, মাঝে মধ্যে বেশি লাগবে, মাঝে মধ্যে আমাদের স্টিম বেশি লাগবে, মাঝে মধ্যে কম লাগবে। তা ওই অনুযায়ী এটা যাতে ওই মাঝে মধ্যে কম লাগতেছে, বেশি লাগতেছে, মাঝে মাঝে লোড বেশি পড়তেছে, মাঝে মাঝে লোড কম যাচ্ছে, এই যে একটা ফ্লাকচুয়েটিং অবস্থা, এটার সাথে যাতে সে মানায় নিতে পারে। ইজিলি অ্যাক্সেসিবল ফর ইন্সপেকশন এন্ড রিপেয়ার, আমি এমন একটা জিনিস বানালাম যেটা হচ্ছে রিপেয়ার ইন্সপেকশন করা যায় না, তাহলে তো হবে না। এটা যাতে সহজে অ্যাক্সেস নেওয়া যায়, খোলা যায়, আটকানো যায়, এরকম হতে হবে। তাহলে এগুলো হচ্ছে একটা ভালো বয়লারের বৈশিষ্ট্য। এই রিকোয়ারমেন্ট গুলো খুব জেনারেল বেসিক, এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের বয়লারে থাকতে হবে। বয়লারে সাধারণত আমরা ফুয়েল হিসেবে কি কি ব্যবহার করি? যেমন বাংলাদেশের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। ওইখানে হচ্ছে মূলত আমরা অ্যাটম থেকে, ইউরেনিয়াম থেকে আমরা এনার্জিটা পাই। ইউরেনিয়াম থেকে আলটিমেটলি আমরা পাই হিট। আমরা কিন্তু ইউরেনিয়াম থেকে হিট পাই। ইউরেনিয়ামের ভিতর যখন ওই যে ফিশন করা হয়, তখন হচ্ছে ওইখান থেকে হিট জেনারেট হয়। কিন্তু হিট দিয়ে তো আমরা বিদ্যুৎ বানাবো কিভাবে তারপরে?
তাহলে ওই হিটটাকে কাজে লাগায় বয়লারের ভিতর পানি থাকে, ওই পানিকে গরম করে স্টিম করা হয়, পরে স্টিম টারবাইনের সাহায্যে আমরা ওইখান থেকে জেনারেটর ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ পাই। তা আলটিমেটলি এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হচ্ছে কয়লা, আবার অনেক জায়গায় গ্যাস ব্যবহার করা হয়। তা আলটিমেটলি এগুলো থেকে হিট তৈরি হয়, এবং হিট তৈরি হলে তারপর হচ্ছে আমাদের পরবর্তী ধাপ বয়লার। তো বয়লারে আমরা নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করতে পারি, পেট্রোল ব্যবহার করতে পারি, কয়লা ব্যবহার করতে পারি, আবার ন্যাচারাল গ্যাসও ব্যবহার করতে পারি। এখন বয়লারের মাউন্টিংস গুলো কি কি থাকে, মানে এগুলো ম্যান্ডেটরি, এগুলো আমার বয়লারে থাকতেই হবে। যেমন আমরা দেখলাম না, বিভিন্ন সেফটি ডিভাইস বা বিভিন্ন ধরনের আহ, শর্ত আমাদের বয়লারের সাথে থাকতে হয়। তো এরকম কিছু জিনিস আমরা দেখতেছি, এগুলাকে বলা হয় বয়লার মাউন্টিংস। তাহলে বয়লার মাউন্টিং হচ্ছে এমন সব জিনিসপত্র যেগুলো আমার বয়লারে থাকতেই হবে। এগুলো যদি না থাকে তাহলে ওই বয়লারটা আমরা বয়লার হিসেবে কাউন্টিংই করবো না, এটাকে আমরা বাদ দিয়ে দিব। যেমন একটা ভাতের পাতিলকে তো আর আমরা বয়লার বলতে পারি না, একটা প্রেসার কুকারকে তো আর আমরা বয়লার বলতে পারি না, ওখানে যদিও পানি ফুটে। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিয়াল বয়লার কোনগুলোকে বলবো, যেখানে প্রেসার গেজ থাকবে, মানে প্রেসার দেখা যাবে ভিতরে কত প্রেসার আছে, সেফটি ভালভ থাকবে, এগুলা সেফটি রেগুলেশনের ভিতরে। তারপর স্টিম স্টপ ভালভ থাকবে, মানে স্টিম কি পরিমাণ ঢুকতেছে বের হচ্ছে এটা যাতে মেনটেন করা যায়। সেখানে চিমনি একটা বাইরের আলাদা জিনিস, এটা বয়লার থেকে আলাদা। সিলিন্ড্রিকাল শেল, মানে বয়লারের একটা বডি থাকবে। ফিট চেক ভালভ, মানে কি পরিমাণ ওয়াটার ভিতরে প্রবেশ করতেছে এটা মেনটেন করা যাবে। গ্রেট থাকবে, যেটার উপরে আমরা কয়লা বা গ্যাস কোনো কিছু দিয়ে আমরা আগুন ধরাতে পারি। ফায়ার বক্স, যেটার ভিতরে মূলত আগুনটা জ্বলবে। অ্যাশপিট, মানে ধরেন কয়লা জ্বালালাম, তাহলে ওইটা থেকে হচ্ছে আমার এই তৈরি হলো, ছাই তৈরি হলো, তাহলে ওইটা অ্যাশপিটে জমা হবে। ফায়ার ডোর থাকবে, বয়লারে অ্যাক্সেসের জায়গা থাকবে। তারপর হচ্ছে ওয়াটার লেভেল গেজ থাকবে। তাহলে মোটামুটি এই জিনিসগুলো আমার বয়লারে থাকতে হবে। তাহলে এগুলো গেল হচ্ছে বয়লার মাউন্টিংস। এরপর আছে বয়লার অ্যাক্সেসরিজ, যেগুলো থাকলেও ভালো, না থাকলেও ভালো, না থাকলেও চলবে, থাকলে ভালো। এগুলোকে বলা হয় অ্যাক্সেসরিজ, বয়লার অ্যাক্সেসরিজ, যেগুলো থাকলে বেটার, কিন্তু যদি না থাকে তাহলেও আমরা ওইটাকে বয়লার হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন কি আছে এয়ার প্রি হিটার, মানে বয়লারের ভিতরে তো আমার অক্সিজেন দিতে হবে। অক্সিজেন না দিলে তো আর কয়লা দেই বা হচ্ছে আমি গ্যাস দেই, এগুলো বার্ন হবে না। নিউক্লিয়ারের হিসাব আলাদা, ওখানে আমাদের এয়ার সাপ্লাই দেওয়া লাগতেছে না। কিন্তু অন্য আমরা যদি কয়লা, কাঠ বা হচ্ছে গ্যাস বা পেট্রোল ডিজেল এইগুলো বার্ন করি, সেক্ষেত্রে এগুলো পোড়ার জন্য তো আমার এয়ার দরকার। তাই সেই এয়ারটাকে যদি আমরা একটু গরম করে তারপর ভিতরে প্রবেশ করাই, তাহলে জিনিসটা আমরা পারফরমেন্স একটু ভালো পাবো। তো এইটা হচ্ছে এয়ার প্রি হিটার আমরা ব্যবহার করতে পারি, তাতে ভিতরে যে অক্সিজেনটা আমরা দিচ্ছি ওইটা যাতে আমরা একটু গরম করে তারপর ভিতরে দিতে পারি। তারপর হচ্ছে ইকোনোমাইজার। ইকোনোমাইজার কি করে, তাহলে বয়লারে যে গরমটা, তাপটা তৈরি হয়, ওই টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে বয়লারের ভিতরে যে পানিটা ঢুকাচ্ছি ফিড পাম্প দিয়ে। ফিড এখানে যেমন আছে, এই যে ফিড চেক ভালভ, এই ফিড চেক ভালভ দিয়ে হচ্ছে আমার ওয়াটার ঢুকতেছে। তো সেক্ষেত্রে ওয়াটারটাকে আমরা ইকোনোমাইজার দিয়ে কিছুটা গরম করে নিচ্ছি, কিছুটা গরম করে তারপর হচ্ছে আমরা বয়লারের ভিতরে প্রবেশ করাচ্ছি। সেক্ষেত্রে আমাদের বয়লারটা ভালো পারফরমেন্স দেখাবে। এটা আমরা পানিটা গরম করার জন্য আমরা এক্সট্রা কোনো হিটার ব্যবহার করব না। আমরা যেটা করব, বয়লারে যে এক্সট্রা হিটটা থাকবে, বয়লার থেকে আমরা স্টিম পাচ্ছি, স্টিম গরম। তো ওই গরমটা দেখা যায় এটার পাইপ থেকে যে গরমটা বাইরে বের হয়ে যাচ্ছে, ওই গরমটাকে আমরা কাজে লাগিয়ে ভিতরে যে পানিটা দিব এটাকে একটু গরম করে নিয়ে তারপর ঢুকাচ্ছি। স্টিম সুপার হিটার, মানে আমাদের বয়লার থেকে যে স্টিমটা বের হচ্ছে ওইটাকে আমরা আরো গরম, বের হওয়ার পরে স্টিমটা বের হওয়ার পরে ওইটাকে আমরা কোনোভাবে এটাকে আরো গরম করব। কারণ স্টিমটা যত বেশি গরম হবে আমাদের পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি তত বেশি হবে, মানে তত কম জ্বালানি খরচ করে আমরা বেশি বিদ্যুৎ পেতে পারি। এই জন্য স্টিমটা বের হওয়ার পর এটাকে আরো বেশি গরম করে সুপার হিট করে ফেলা। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরো বেটার ইফিসিয়েন্সি পাবো। কিন্তু আমরা যদি সুপার হিট না করি প্রবলেম নেই, কিন্তু হয় কি ইফিসিয়েন্সি একটু কম পাবো। তো এই জন্য এটাও অ্যাক্সেসরিজ। তারপর হচ্ছে ফিড পাম্প। আমরা দেখা যায় একটা টাঙ্কি দিয়ে পানি লাগাই দিছি বয়লারের সাথে, ওখান দিয়ে হচ্ছে পানি অটোমেটিক ঢুকতেছে। কিন্তু আমরা যদি একটা পাম্প দিয়ে পানিটাকে প্রেসারাইজ করে তারপর ঢুকাই, তাহলে আমরা একটু
বেটার এই পাবো, অপরচুনিটি পাবো, বা হচ্ছে খুব দ্রুত আমরা বেশি পরিমাণ পানি ইনলেট করতে পারবো। বয়লারের ভিতরে প্রেশার অনেক বেশি হলেও আমাদের প্রবলেম হবে না, আমরা পাম্পের মাধ্যমে ওয়াটারটাকে ফিট করতে পারবো। তা এইগুলো হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ, এগুলো আমার বয়লারের পারফরমেন্স বাড়াবে, তা আমাকে কস্ট ইফিসিয়েন্সি করবে, মানে কস্টিং কমাবে। তো এই জন্য এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তবে এগুলো ব্যবহার না করলেও আমার বয়লার চালানো যাবে। এখন এই স্টিম বয়লার গুলো, এটা বিভিন্ন ধরনের হয়। এটা বিভিন্ন ধরনের হয় বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে, যেমন একটা আছে টিউব কন্টেইন, মানে কোন কোন বয়লারের ভিতরে পাইপ থাকে, অনেকগুলো পাইপ পেঁচানো পেঁচানো থাকে বয়লারের ভিতরে। তাহলে এই ভিতরে যে পেঁচানো পেঁচানো পাইপ থাকে, পাইপের ভিতরে অনেক সময় পানি থাকে, আর বাইরে থাকে হচ্ছে আগুন, মানে তাপ বা গরম যে গ্যাসটা আছে এটা থাকে পাইপের বাইরে। তাহলে এই যে বাইরের এই আগুন বা এই যে গরম গ্যাসটা পাইপের ভিতরে যে পানিটা আছে এটাকে গরম করতেছে, তারপর ওইখান থেকে আমরা স্টিম পাচ্ছি। আর একটা থাকে কেমন, পানিটা থাকে পাইপের বাইরে, আর পাইপের ভিতর দিয়ে গরম গ্যাসটা যায়। তাহলে সেক্ষেত্রে পাইপের বাইরে বাইরে যে ওয়াটারটা থাকে এটা গরম হয়ে স্টিম হয়। তাহলে কোনো কোনো বয়লারে আমার টিউবের ভিতরে থাকবে পানি, আর কোনোটার ক্ষেত্রে টিউবের ভিতরে থাকবে গরম গ্যাস বা ফায়ার। তা এটার উপর ভিত্তি করে দুই প্রকার হলো। আবার মেথড অফ ফায়ার, মানে বয়লারে আমরা গরমটা কিভাবে করতেছি, একটা হচ্ছে বয়লারের ভিতরেই আমরা পোড়াচ্ছি, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল। আর একটা হচ্ছে এক্সটার্নাল, ধরেন আমরা আলাদা রিয়েক্টরে আমরা নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে হিট তৈরি করতেছি, তারপর ওই হিটটাকে আমরা বয়লার পর্যন্ত কোনোভাবে পৌঁছায় দিচ্ছি, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে একটা হচ্ছে ইন্টারনাল ফায়ার আর একটা হচ্ছে এক্সটার্নাল ফায়ার। তাহলে এটার উপর ভিত্তি করে দুই প্রকার হলো। আর একটা হচ্ছে সার্কুলেশন অফ ওয়াটার, ওয়াটারটা কিভাবে আমরা সার্কুলেশন করতেছি। একটা হচ্ছে ন্যাচারাল, মানে ন্যাচারালি ওয়াটারটা বয়লারের ভিতরে সার্কুলেশন হচ্ছে। একটা হচ্ছে আমরা ভিতরে কোনো পাম্প বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে আমরা হচ্ছে ওয়াটারটাকে সার্কুলেট করতেছি। আর একটা হচ্ছে প্রেশার অফ দ্য স্টিম, মানে বয়লারের ভিতরে স্টিমের প্রেশার কেমন হবে। তাহলে এটার উপর ভিত্তি করে একটা হচ্ছে হাই প্রেশার বয়লার, একটা হচ্ছে লো প্রেশার বয়লার। এরকম বয়লারকে বিভিন্ন ক্যাটাগরি করা যায়। এখন এই ক্যাটাগরির উপর ভিত্তি করে আবার ইন্ডাস্ট্রিয়াল অনেক নাম আছে বয়লারের, যেমন এখানে আমরা ছবিতে যে বয়লারটা দেখতেছি এটাকে বলে ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লার। এই ব্যাবকক অ্যান্ড উইলকক্স যে বয়লারটা আছে এটা কি ধরনের বয়লার, এটা মূলত হচ্ছে ওয়াটার টিউব বয়লার। মানে এখানে দেখেন, এই সিলিন্ডারের ভিতরে আমার হচ্ছে পানি আছে, আর এই পানিটা আমার হচ্ছে এই টিউবগুলোর ভিতর দিয়ে যাচ্ছে, আর এখানে গ্যাসটা যাচ্ছে টিউবের বাইরে দিয়ে, গ্যাসটা হচ্ছে টিউবের বাইরে দিয়ে যাচ্ছে। তাহলে আমার টিউবের ভিতরে মূলত পানি আছে, আর আগুনটা আছে হচ্ছে টিউবের বাইরে। তার মানে এটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। তার মানে ব্যাপকক এন্ড উইলকক্স যে বয়লার গুলো আছে এটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, প্লাস এটা হচ্ছে হরাইজন্টাল, মানে এটা কিন্তু ভূমির সাথে লম্বালম্বি ভাবে আছে, এই জন্য প্যারালালি আছে, এই জন্য এটা হচ্ছে হরাইজন্টাল বয়লার। আবার এটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। আর এটার ভিতরে কি পরিমাণ প্রেসার তৈরি হচ্ছে এটার উপর ভিত্তি করে এটা হাই প্রেসার বা লো প্রেসার বয়লার হতে পারে। বেশি প্রেসার তৈরি হলে হাই প্রেসার, কম প্রেসার তৈরি হলে লো প্রেসার। তারপর আমরা যদি এটা পাম্প দিয়ে তারপর সার্কুলেট করি তাহলে এখানে ফোর্সড হবে। আর এখানে যেটা আমরা দেখতেছি এটা বয়লারের ভিতরেই ফায়ারিং হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইন্টারনাল ফায়ারিং বয়লার। তো এরকম এখানে তো মূলত ব্যাবকক এন্ড উইলকক্স বয়লার দেখালাম, এটা খুব জেনারেল টাইপের। এর বাইরে আরো বিভিন্ন ধরনের বয়লার আছে, যেমন বেনসন বয়লার আছে, তারপর এরকম ল্যাঙ্কাশায়ার বয়লার আছে, তারপর এরকম ব্যাবকক্স এন্ড উইলকক্স বয়লার আছে, এরকম বিভিন্ন ধরনের বয়লার অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা বয়লার নিয়ে আলোচনা করলাম। এরপর যেটা আছে কম্প্রেশন, আমাদের ফোর্থ টপিক, এটা হচ্ছে কম্প্রেশন। তাহলে কম্প্রেসর তো আমরা সবাই চিনি, এই দুই ধরনের কম্প্রেসরই আমরা মোটামুটি সবাই দেখছি। প্রথম যে কম্প্রেসরটা আছে এটা আমরা দেখি কোথায়, সাধারণত ফ্রিজের ভিতরে বা হচ্ছে এসির ভিতরে আমরা এই ধরনের কম্প্রেসর দেখি। আর সেকেন্ড যে কম্প্রেসরটা আছে এটা আমরা বিভিন্ন গাড়ির যে টায়ার আছে টায়ারে হাওয়া দেওয়ার জন্য আমরা দেখি এই ধরনের কম্প্রেসর ব্যবহার করা হয়। তা কম্প্রেসর হচ্ছে মূলত একটা ডিভাইস যেটা কি করে, আমাদের যে এয়ার থাকে বা গ্যাস থাকে এটাকে প্রেসারাইজ করে, এটা প্রেসার বৃদ্ধি করে, এটা চাপ বাড়ায়। তো এই জন্য এটাকে বলা হয় কম্প্রেসর।
তার মানে এটা হচ্ছে গ্যাসিয়াস, যে ফ্লুইড গুলো থাকে গ্যাসিয়াস, ওইগুলাকে প্রেসারাইজ করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। তাহলে ওইটা হচ্ছে মূলত কম্প্রেসার। এই কম্প্রেসার গুলো বিভিন্ন ধরনের হয়, মূলত এটা তিনটা ক্লাসে ভাগ করা যায়, প্রধান তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হার্মেটিক, একটা হচ্ছে সেমি হার্মেটিক, আর হচ্ছে ওপেন। প্রধান তিনটা ভাগে, একটা হচ্ছে হার্মেটিক কম্প্রেসার, সেমি হার্মেটিক কম্প্রেসার, আর হচ্ছে ওপেন কম্প্রেসার। এখানে আমরা প্রথম যে কম্প্রেসারটা দেখতেছি, যেটা আমরা এসির ভিতরে বা ফ্রিজের ভিতরে দেখি, এটা হচ্ছে হার্মেটিক কম্প্রেসার। মানে এটা পুরোপুরি আইসোলেটেড থাকে, আটকা থাকে। আপনি কিন্তু এই কম্প্রেসার গুলো খুলতে পারবেন না, এটা কোনো নাট বোল্ট কিচ্ছু নেই। এটা খুলতে হলে আপনাকে পুরো কেটে তারপর খুলতে হবে। তাহলে এটা হচ্ছে পুরোপুরি আটকানো থাকে, এটাকে বলে হার্মেটিক কম্প্রেসার। আর সেকেন্ড যেটা দেখতেছি এটা হচ্ছে ওপেন। এটা কিন্তু পুরো কম্প্রেসার পার্টটাকে সেপারেট করে ফেলা যায়, খুলে ফেলা যায়, এটা হচ্ছে ওপেন। আর একটা আছে সেমি, মানে দেখতে অনেকটা কম্প্যাক্ট, কিন্তু চাইলে আপনি নাট বোল্ট খুলে এটাকে পুরো আলাদা করে ফেলতে পারেন, কিন্তু এটা একটু কষ্ট খাটনি করে তারপর খুলতে হয়। এটা হচ্ছে সেমি হার্মেটিক। আর যেটা এই যে এখানে সিলিন্ডার পার্ট, কম্প্রেসার পার্ট, মোটর পার্ট সবকিছু আলাদা, মূলত কম্প্রেসারের সাথে মোটরটা পুরো সেপারেট হয়ে আছে, ওপেন হয়ে আছে, এটাকে বলা হয় ওপেন কম্প্রেসার। আর এই জিনিসটাতে মোটর আর কম্প্রেসার দুইটা একটার ভিতরেই আছে। তাহলে এটা হচ্ছে হার্মেটিক, আর এটা হচ্ছে ওপেন। আর এই দুইটার মাঝামাঝি যেটা হয় ওইটাকে বলে সেমি হার্মেটিক। মানে কম্প্রেসার মোটর একসাথে আটকা থাকবে, কিন্তু আমরা চাইলে এটাকে ওপেন করতে পারবো। তাহলে প্রধানত এই তিন প্রকার হয়, এটা মোটর আর কম্প্রেসার সেপারেট কিনা এটার উপর ভিত্তি করে। তারপর এটাকে আরো বিভিন্ন ক্যাটাগরি করা যায়, এটা বিভিন্ন, এটার যে ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে কাজ করতেছে, দেখতে কেমন, এরকম বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে কম্প্রেসার গুলোকে আরো বিভিন্ন ক্যাটাগরি করা যায়। যেমন প্রধানত এটার কাজের উপর ভিত্তি করে একটা হচ্ছে ডাইনামিক কম্প্রেসার, একটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসার। ডাইনামিক হচ্ছে যেগুলো ঘুরে, মূলত ঘুরে ঘুরে তারপর হচ্ছে কম্প্রেস করে। তো এই ঘুরে ঘুরে যেটা করে এটা আবার বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে ইজেক্টর টাইপের, একটা হচ্ছে রেডিয়াল টাইপের, একটা হচ্ছে এক্সিয়াল টাইপের। এগুলা এরকম বিভিন্ন, অত ডিটেলে যাচ্ছি না আমি, এগুলো মূলত ঘুরে ঘূর্ণনের মাধ্যমে বা বিভিন্ন প্রেস করে আস্তে আস্তে এটাকে প্রেসারটা বাড়ায়, ডাইনামিক মানে ঘূর্ণন আর কি। আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট যেটা, এটা হচ্ছে, এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে রোটারি। রোটারি আবার হচ্ছে ডাইনামিকের মতো, এটাও ঘূর্ণনের মাধ্যমে আপনার কম্প্রেস করে। আর আরেকটা হচ্ছে রেসিপ্রোকেটিং। রেসিপ্রোকেটিং মূলত এটা ঘুরে না, এটা যেটা করে এয়ারটাকে জাস্ট প্রেসার দেয়, চাপ দেয়, এয়ারটাকে প্রেস করে বা চাপ দিয়ে, অনেকটা সিরিঞ্জের মতো। সিরিঞ্জের ভিতর যেভাবে আমরা চাপ দিয়ে প্রেসার দিতে পারি, ঠিক ওরকম এয়ারটাকে চাপ দিয়ে প্রেসার দিয়ে তারপর এটাকে বের করে। আর রোটারি যেটা, এটা ঘূর্ণমান, যেমন ভেন টাইপের, লিকুইড রিং টাইপের, স্ক্রু টাইপের, লুব, এরকম বিভিন্ন ধরনের হয়। যেমন স্ক্রুর কথা যদি বলি, দুইটা স্ক্রু পাশাপাশি ঘুরতে থাকে, ওর ভিতরে এয়ারটা ঢুকে ট্রাপ হয়ে যায়, আটকা পড়ে যায়। আটকা পড়ে তারপর আস্তে আস্তে এটা আহ, মোটা জায়গা থেকে সংকীর্ণ চিকুন জায়গার ভিতর দিয়ে যায়, এবং এটা অনেক বেশি প্রেসারাইজড হয়। তো এইভাবে মূলত এগুলো ঘূর্ণন কাজে লাগায়, তারপর এগুলো এরকম কম্প্রেসড হয়। কম্প্রেশন নিয়ে অত ডিটেইলে তেমন কিছু নেই। এরপর আমাদের যেটা আসতেছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, টপিক গুলো বেশ দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, যেমন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখতেছি, ছবিটা দেখতেছি, এখানে আমরা অনেক ধরনের এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে। মূলত এখানে হয়তো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যেমন আমরা বসুন্ধরাতে যেমনটা দেখি, ওখানে মূলত সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, মানে ওখানে প্রত্যেকটা দোকানে ইন্ডিভিজুয়ালি কোনো এসি থাকে না, সেন্ট্রালি এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে। এবং এটা বিভিন্ন ডাক্টের মাধ্যমে বা বিভিন্ন ভাবে এটা মার্কেটের প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা ফ্লোরে ঠান্ডা রাখে। এবার পুরো বিল্ডিংটা, পুরো বসুন্ধরা শপিং মল যেটা আছে পুরাটাকে একটা এসির মাধ্যমে, একটা সেন্ট্রাল এসির মাধ্যমে পুরোটাকে ঠান্ডা রাখা হয়। তো এরকমও কিছু সিস্টেম আছে। যাই হোক, এগুলো নিয়ে হচ্ছে আলাদা পড়ালেখারও বিষয় আছে, এইচভিএসি নিয়ে। তো এখানে আমরা অত ডিটেলে যাব না, এখানে আমরা যেটা দেখবো মূলত বেসিক কিছু ব্যাপার দেখবো, যে এই জিনিসগুলো আসলে কি, এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশনের ভিতরে পার্থক্য কি, এবং এটা কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে এখানে প্রথমে যেটা আছে রেফ্রিজারেশন, যেমন আমরা ছবিতে যেটা দেখতেছি, একটা ফ্রিজের ছবি দেখতেছি। তো এই ফ্রিজটাই হচ্ছে মূলত রেফ্রিজারেটর বলে।
মূলত ব্রিটিশ বা ইউকেতে এটা ফ্রিজ বলে, আমেরিকাতে আবার রেফ্রিজারেটর বলে। আর এই রেফ্রিজারেটর যে সিস্টেমে কাজ করে এটা হচ্ছে রেফ্রিজারেশন। তো এখানে আমরা যেমনটা দেখতেছি, দেখেন এটা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপাল পরে আছে। Just এখানে আমরা ছবিটা দেখতেছি তাহলে, যেটা এখানে রেফ্রিজারেশন হচ্ছে এমন একটা সিস্টেম যেটা মূলত হচ্ছে আমার ভিতরের যে হিটটা আছে এটাকে বাইরে বের করে দিবে। ভিতরের যে হিটটা আছে, মানে এই ফ্রিজের ভিতরে আমার যে হিটটা আছে এটাকে সে বাইরে বের করে দিবে। এটা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। আর এয়ার কন্ডিশনিং সিস্টেম এখানে যেমনটা আমরা দেখতেছি, এটাও সেম কাজ, সিমিলারই। এটাও কি করবে, আমার রুমের ভিতরে যে হিটটা আছে এটাকে সে বাইরে বের করে দিবে। এই দুইটা সিমিলার জিনিস। আবার ইসের আপনার শীতের দেশগুলোতে হিট পাম্প ইউজ করে, হিট পাম্পের কাজ আবার উল্টা। ওখানে যেটা করে যে বাইরের হিট ভিতরে হচ্ছে গরম করে, মানে বাইরের হিটটাকে সে ভিতরে নিয়ে আসে। এইভাবে হচ্ছে কাজ করে। হিট পাম্প গুলো কি করে, বাইরের হিটটাকে সে ভিতরে রুমের ভিতরে নিয়ে আসে। আর এয়ার কন্ডিশনিং কি করে, ভিতরের হিটটাকে বাইরে নিয়ে যায়। এসির ক্ষেত্রেও সেম, এটা ভিতরের যে হিটটা থাকে এটাকে সে বাইরে নিয়ে যায়। এটা কিভাবে নেয় এটা আমরা একটু পরে দেখবো। যেমন আমরা ইঞ্জিনের ক্ষেত্রে যেটা দেখছিলাম, ইঞ্জিন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। তো এখানে আমরা যেটা দেখছিলাম থার্মোডাইনামিক্স, যে আমাদের একটা হিট সোর্স থাকে, মানে আমরা কয়লা পোড়াই বা হচ্ছে তেল পোড়াই বা হচ্ছে গ্যাস পোড়াই, যেভাবেই করি আমরা হচ্ছে কোনো কিছুকে পোড়াচ্ছি বা বার্ন করতেছি, করার মাধ্যমে আমরা একটা হট বডি পাচ্ছি বা গরম পাচ্ছি, মানে হাই টেম্পারেচারের একটা জায়গা পাচ্ছি। এই হাই টেম্পারেচারের এই স্থান থেকে হিটটা আমার মেইন ইঞ্জিনে প্রবেশ করতেছে, এবং এখানে একটা মেকানিজম থাকবে। ওই মেকানিজমের মাধ্যমে আমরা কিছু হিটকে কনভার্ট করে আমরা কাজ পাচ্ছি। ওই কাজটাকে বা ওয়ার্কটাকে কাজে লাগিয়ে আমরা হয়তো গাড়ি চালাচ্ছি, আমরা ঘাস কাটার মেশিন তৈরি করতেছি, আমরা কম্প্রেসারের কাজ করতেছি, এরকম বিভিন্ন কাজে আমরা এই ওয়ার্কটাকে ব্যবহার করতেছি। কিন্তু এই পুরো যে হিটটা আমরা নিলাম ইঞ্জিনের ভিতরে, এই পুরো হিটটাকে আমরা কাজে কনভার্ট করতে পারবো না। আমার কিছু পরিমাণ হিট অবশ্যই লস হবে। তাহলে যেই হিটটা আমার লস হচ্ছে এটাকে আমরা লো টেম্পারেচারের একটা বডিতে ছেড়ে দিচ্ছি। লো টেম্পারেচারের বডি বলতে এটাকে আমরা বাতাসে ছেড়ে দিতে পারি। যেমন মোটরসাইকেলের ক্ষেত্রে কি করে, এটা হচ্ছে এয়ার কুলিং হয়। নর্মাল যে মোটরসাইকেল গুলো আছে এটার ইঞ্জিনটা নর্মাল বাতাসেই ঠান্ডা হয়ে যায়, মানে এটা যে ইঞ্জিনের হিটটা এটা বাতাসে চলে যাচ্ছে। আবার গাড়ির ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে আমাদের একটা কার রেডিয়েটর থাকে, ওখানে আমাদের পানি দিতে হয়। তার মানে সেখানে ইঞ্জিনের হিটটা ওই পানি অ্যাবজর্ব করে নিচ্ছে, পরবর্তীতে ওই পানিটা আবার রেডিয়েটরের ভিতর দিয়ে যখন আসতেছে ওটা ফ্যান চলে, ফ্যানের মাধ্যমে এটা ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনের ভিতর থেকে হিটটাকে নিয়ে আসতেছে। তো যেভাবেই হোক, আবার পাওয়ার প্ল্যান্টে কি করে, ওইটাতে হচ্ছে আমার কন্ডেন্সার থাকে, কন্ডেন্সারটাকে পানি দিয়ে বা কুলিং টাওয়ার ব্যবহার করে এটাকে ঠান্ডা করা হয়। মানে আমার হিটটাকে, এক্সট্রা যে হিটটা এটা বিভিন্ন কোনো না কোনো ভাবে আমার ঠান্ডা একটা জায়গায়, এটা এনভায়রনমেন্ট হতে পারে, এটা নদী হতে পারে বা অন্য কোনো জায়গায় এটাকে ছেড়ে দেওয়া হয়। কারণ পুরো হিটটাকে আমরা কাজে লাগাতে পারি না, আমাকে অবশ্যই ছাড়তে হবে। এই হিট রিকভারি করা সম্ভব না। হয়তো এই হিটটাকে আমরা অন্য কোনো কাজে লাগাইতে পারি, যেমন ধরেন আমাদের গরম পানি তৈরি করতে। যেমন শীতের দেশগুলোতে যেটা করে, এই হিটটাকে ওয়েস্ট না করে এটা দিয়ে হচ্ছে পানি গরম করে ওইটা দিয়ে হচ্ছে বিভিন্ন রুম হিটারের কাজ করে। কিন্তু আলটিমেটলি এই হিটটা আপনার নষ্ট হচ্ছে, লস হচ্ছে। এটা যদি বাইপাস করে অন্য কোনো ভাবে আমরা ব্যবহার করতে পারি আলাদা হিসাব। আর এটা গেল আইসি ইঞ্জিনের ক্ষেত্রে। আইসি ইঞ্জিনে আমরা হট বডি থেকে হিটটাকে কোল্ড বডিতে নেই, মানে হট সারফেস থেকে কোল্ড সারফেসে নিই। এটা খুব ন্যাচারাল একটা প্রসেস। মানে আমরা যদি একটা গরম জিনিস রাখি যেটা হচ্ছে ধরেন 100 ডিগ্রি আছে, আর এর পাশে যদি আমরা একটা ঠান্ডা জিনিস রাখি ধরেন হচ্ছে 25 ডিগ্রি আছে, তাহলে কি হবে, হিটটা হচ্ছে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যাবে। তা এই হাই টেম্পারেচার থেকে যখন লো টেম্পারেচার যাচ্ছে, মাঝখানে যদি আমি কোনো একটা ইঞ্জিন দিয়ে দিই, কোনো একটা ব্যবস্থাপনা গ্রহণ করি, তাহলে এটা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার যাওয়ার সময় আমি কিছু পরিমাণ ওয়ার্ক এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো।
কিন্তু আমি যদি উল্টা কাজ করি, যে দিলাম, উল্টা কাজটা কি করব, যে 100 ছিল, 100 থেকে আমি কত টেম্পারেচার নিয়েছিলাম, 25-এ। তো এটা ন্যাচারালি হবে, 100 থেকে অটোমেটিক টেম্পারেচার হিটটা 25-এ আসবে। কিন্তু আমি যদি বলি না, আমি 100 থেকে 25-এ নিব না, আমি 25 থেকে 100-তে নিব, তাহলে এটা কি পসিবল? তাহলে এটা অবশ্যই পসিবল না, বাই নেচার এটা সম্ভব না। তাহলে এটা করতে হলে কি করতে হবে, আমাকে নেচারের বিরুদ্ধে যেতে হবে। মানে আমি দুইটা জিনিস পাশাপাশি রাখবো, একটা 25 ডিগ্রি জিনিস আর একটা 100 ডিগ্রি জিনিস। তাহলে সেক্ষেত্রে গরম জায়গা থেকে হিটটা ঠান্ডা জায়গায় যাবে, এটা হচ্ছে ন্যাচারাল। কিন্তু সেক্ষেত্রে আমি কি করতেছি, 25 ডিগ্রি থেকে, 25 ডিগ্রি সেলসিয়াসের একটা জায়গা থেকে আমি হিটটাকে 100 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় নিচ্ছি। তাহলে আমি নেচারের বিরুদ্ধে গিয়ে কাজ করতেছি। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি নেচারের বিরুদ্ধে যেতে হয়, তাহলে আমাকে উল্টা আরো কাজ দিতে হবে। আমি এখান থেকে তো কাজ পাবোই না, উল্টা আমাকে কাজ দিতে হবে। তখন আমি গিয়ে উল্টা কাজটা করতে পারবো, আমি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবো। এই সিস্টেমটাকেই বলে রেফ্রিজারেশন সিস্টেম। এটা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। এখানে কি করব, আমরা বাইরে থেকে একটা কাজ দিব। কাজটা কিভাবে দিব, আমরা কম্প্রেসারের মাধ্যমে দিতে পারি, ম্যানুয়ালি দিতে পারি, যেভাবেই দিই, কথা হচ্ছে আমরা এখানে এক্সট্রা বাইরে থেকে একটা ফোর্স করব, আমরা একটা কাজ দিব। দিলে তখন হচ্ছে এই যে লো টেম্পারেচারের বডি থেকে হিটটা এই হাই টেম্পারেচার বডিতে চলে যাবে। তাহলে এটা আমরা একটু বাস্তবের সাথে মিলাই। ধরেন ফ্রিজের ভিতরে, এই যে ফ্রিজটা আছে, এটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজের ভিতর টেম্পারেচার আছে এখন 5 ডিগ্রি, ডিপ ফ্রিজ। কারণ 5 ডিগ্রি টেম্পারেচার থাকলে তো আর ডিপ ফ্রিজ বরফ হবে না। তাহলে কি করতে হবে, এটাকে আরো ঠান্ডা করতে হবে, 5 ডিগ্রি সেলসিয়াস এটাকে আরো ঠান্ডা করতে হবে, করে এটা জিরোর নিচে নামাতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করলাম, আমরা এখানে ফোর্স করলাম, কাজ দিলাম। কাজ দিলে এই 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বডি থেকে ও হিটটাকে নিয়ে আমাদের বাতাসে ধরেন আছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ও 30 ডিগ্রিতে নিয়ে ছেড়ে দিবে। তখন এটা টেম্পারেচার কমে 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কাজটা কিভাবে সম্ভব হচ্ছে, কারণ আমরা বাইরে থেকে ইলেকট্রিসিটি দিচ্ছি বা কোনো একটা ফোর্স করতেছি, কম্প্রেসার ব্যবহার করতেছি। তখন আমাদের এই হাই লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে হিটটা চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। উম, তাহলে আমরা যেটা হচ্ছে আলোচনা করতেছিলাম, এখন এটা তো নর্মালি আমরা যে এসি ফ্রিজ গুলো ব্যবহার করি, কিন্তু এর বাইরে আরো বিভিন্ন সিস্টেম আছে। তা আমরা নর্মালি যেটা ব্যবহার করি এটাকে বলে ভ্যাপার কম্প্রেশন সিস্টেম, ভ্যাপার কম্প্রেশন সিস্টেম। আর একটা আছে ভ্যাপার অ্যাবজর্পশন সিস্টেম, এখানে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। আর একটা আছে ইভ্যাপোরেশন কুলিং, মানে অটোমেটিক আমরা যেমন মাটির কলসিতে পানি রাখলে এটা একটু ঠান্ডা থাকে, এটাকে বলে ইভ্যাপোরেশন সিস্টেম। ওটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। এখন হচ্ছে আমরা যেটা দেখবো যে রেফ্রিজারেশন সাইকেলটা কিভাবে কাজ করে। এখানে আমরা যেটা করি, একটা কম্প্রেসার দিই, কম্প্রেসারের মাধ্যমে আমরা মূলত কাজটা দিই, ওয়ার্কটা দিই, আমরা যেটা একটু আগে দেখলাম। তাহলে কম্প্রেসারে কি করে, মূলত রেফ্রিজারেন্ট যেটা থাকে ওটাকে প্রেস করে। প্রেস করলে কি হবে, এটা গরম হয়ে যায়। রেফ্রিজারেন্ট যেটা থাকে, মানে আমরা যে এসিতে বা ফ্রিজে আমরা গ্যাস দেই না, তো এটা হচ্ছে রেফ্রিজারেন্ট। তো রেফ্রিজারেন্টটাকে কম্প্রেসার যখন প্রেস করে তখন ও গরম হয়ে যায়। গরম হলে তখন ও কি করে, কন্ডেন্সার, কন্ডেন্সারটা থাকে ধরেন ফ্রিজের বাইরে, বাইরের দিকে দেখবেন একটু কয়েল পেঁচানো থাকে, মানে একটা পাইপ, চিকুন পাইপ পেঁচানো পেঁচানো থাকে, ফ্রিজের বাইরের দিকে থাকে এটা। তো এটা হচ্ছে কন্ডেন্সার। তাহলে এই যে কম্প্রেসার প্রেস করলো, প্রেস করলো, গরম হয়ে কন্ডেন্সারে আসলো। এবার কন্ডেন্সারে যখন আসলো তখন দেখা যাবে প্রেস করলে ওর টেম্পারেচার হয়ে গেছে 50, চাপ খেয়ে। আর বাইরের টেম্পারেচার আছে 30। তখন ও কি করবে, এখান থেকে হিটটা ছেড়ে বাইরে চলে আসবে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যাবে, গিয়ে কিছুটা হিট সে লস করলো। এবার এই রেফ্রিজারেন্টটা যাবে এক্সপানশন ভালভে। এক্সপানশন ভালভটা কিরকম, এই যে অনেকটা এইভাবে, এটা মেকের মতো,
মানে এখান দিয়ে ফ্লুইডটা ঢুকলো, ঢুকে এখান দিয়ে ফস করে বের হয়ে যাবে অনেক বড় জায়গায়, একটা বড় চেম্বারে। তাহলে একটা কম্প্রেস জায়গা থেকে, ছোট জায়গা থেকে যখন লিকুইডটা অনেক বড় জায়গায় স্প্রে করে দিবেন, তখন ও ঠান্ডা হয়ে যাবে। এটাকে বলে জুল থমসন ইফেক্ট, মানে ও ঠান্ডা হয়ে যাবে ছোট জায়গা থেকে, যখনই বড় জায়গায় বের হবে তখন ও ঠান্ডা হয়ে যাবে। তাহলে ও এবার ঠান্ডা হয়ে ধরেন হয়ে গেল -5 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা হয়ে। এটাকে আপনি এবার দিবেন ইভাপোরেটরে। ইভাপোরেটর থাকে ফ্রিজের ভিতরের দিকে। এবার ফ্রিজের ভিতরের দিকে টেম্পারেচার আছে ধরেন হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস, আর এটার ভিতরে আছে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। তখন কি হবে, এই -5, -2 থেকে হিটটা এবার -5-এর দিকে যাবে, গিয়ে এটা টেম্পারেচার তখন দেখা যায় হয়ে গেল -2 থেকে -3। আমি চাচ্ছি -3 রাখতে, তাহলে এইভাবে আমি এটাকে -3 রাখতে পারতেছি, টেম্পারেচারটা কমাই নিচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের ফ্রিজ গুলো কি করলো, বাইরের টেম্পারেচার 30 কিন্তু আমার ফ্রিজের টেম্পারেচার -30। এইভাবে জিনিসটা কাজ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ফ্রিজের এই চিত্র দেখতেছি কিভাবে জিনিসটা কাজ করছে, ওইটা আমরা এখান থেকে দেখি। যে প্রথমে আমাদের কম্প্রেসারটা রেফ্রিজারেন্টকে প্রেস করলো, প্রেস করলে এটা গরম হলো, গরম হয়ে তারপর হচ্ছে এই গরম জিনিসটা আমাদের এই যে এই পাইপের ভিতর দিয়ে যখন যাচ্ছে, তখন ওইখান দিয়ে হিটটা ছেড়ে দিচ্ছে। হিটটা ছেড়ে দিয়ে তারপর হচ্ছে ওই যে ক্যাপিলারি টিউব, এখানে হচ্ছে জিনিসটা এক্সপান্ড হচ্ছে। ক্যাপিলারি টিউব দিয়ে যখন যাচ্ছে তখন এটা ফিস করে স্প্রে করতেছে, স্প্রে করলে ওইটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে এই যে ডিপ ফ্রিজের উপর দিয়ে এটা প্রবাহিত হচ্ছে, তখন হচ্ছে ডিপ ফ্রিজের ভিতর থেকে ওই ঠান্ডাটা হিটটা নিয়ে নিচ্ছে, ভিতর থেকে হিটটা ও নিয়ে নিচ্ছে, নিয়ে তারপর আবারও কম্প্রেসারে প্রবেশ করতেছে। তাহলে এইভাবে জিনিসটা আমাদের ফ্রিজটা কাজ করে। তাহলে এখন হচ্ছে আমরা জানলাম যে আমাদের ফ্রিজ গুলো কিভাবে কাজ করতেছে। তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা।